যে রেকর্ডিং দিচ্ছি না। তোরা বলবি না, পরে তোরা রেকর্ডিং এর জন্য চিল্লাবি। ফার্স্ট ক্লাসের যে রেকর্ডিংটা ওইটা আমি ডাউনলোড করার পরেও পাইতেছি না। কেন? তোর মোবাইলে ইয়া লাগবে, এটা কি বলে, ম্যাক্স এমএক্স প্লেয়ার লাগবে। তো আছে এমএক্স প্লেয়ার থাকলে তো দেখার কথা, তাহলে তোর মোবাইলে স্টোরেজ নাই আর কি। হ্যাঁ ওইটা হইতে পারে। হ্যাঁ, ওইটা হইতে পারে, চা কারবার। ওইটা ওইটা হইতে পারে। আচ্ছা, এরপরের পরের প্রশ্নটা একটু পড়তো সবাই। এরপরের প্রশ্নটা পড় সবাই। যদি ক ব্যক্তি ও খ ব্যক্তি একই বলের নৌকা দুটি টানে তবে কে সহজে এই নৌকাটি চালাতে পারবে? গাণিতিক বিশ্লেষণ সহ যুক্তি দাও। ওকে, আচ্ছা, কে নৌকাটি ভালোভাবে চালাতে পারবে? সহজে চালাতে পারবে। হুম, নৌকাটা সহজে চালাতে পারার বিষয়টা। ও, ওকে স্যার, একটু এই জিনিসগুলো একটু মুছি, এগুলোর জন্য যন্ত্রণা দিবে আমাকে। কাছে যে আছে সে টানতে পারবে। হ্যাঁ, এখন আমাকে বলছে কি যদি ক ব্যক্তি এবং খ ব্যক্তি একই বলে নৌকা দুটি টানে তবে কে সহজে নৌকাটি চালাতে পারবে? গাণিতিক বিশ্লেষণ সহ যুক্তি দাও। আচ্ছা, এখন ক ব্যক্তি এবং খ ব্যক্তির মধ্যকার কোণ তো জানা নাই, আছে কি? এটা তো গ এর জন্য 45 বলছিল, ঘ না। এর জন্য কি বলছে? কিন্তু ঘ এর জন্য বলেনি। আচ্ছা, তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, ক ব্যক্তির সুতাটা যতটুকু লম্বা খ ব্যক্তির সুতাটা কি ততটুকু লম্বা? না আরো বেশি। আরো না, বেশি লম্বা। আরো বেশি লম্বা। আরো বেশি লম্বা। এখন আমি যদি বলি এখানে দুইটা অক্ষর টেনে দেই, এই বরাবর একটা অক্ষর টেনে দিলাম, এক্স অক্ষ, তারপরে যে এইদিকে তো আমরা জানি ওয়াই অক্ষ। আচ্ছা, টেনে দিলাম, টেনে দিয়ে এটা তো ওয়াই ট্রিট করলাম, এটাকে এক্স ট্রিট করলাম। আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো, ক ব্যক্তি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেটাকে যদি স্যার থিটা 1 দেই, খ ব্যক্তি কি এক্স অক্ষের সাথে সেই কোণ তৈরি করছে নাকি আরো ছোট কোণ তৈরি করছে? না ছোট কোণ ছোট। তৈরি করছে। এখন বলছে এক্স অক্ষ মানে কি, এক্স অক্ষ বরাবর যে যার মান বেশি হবে সেই তো সহজে চলে যাবে নাকি? জি স্যার। এক্স অক্ষ বরাবর যাওয়াটা কে বলছে, নৌকা দুটি যদি টানে তবে কে সহজে নৌকাটি চালাতে পারবে? তাহলে নৌকাটা এক্স অক্ষ বরাবর যাওয়া বারেই তো নদীর পানি বরাবর চলে যাওয়া। আর এটা যে সহজে করতে পারবে, যার বলের মান বেশি হবে এই দিক বরাবর, অনুভূমিক উপাংশ যার বেশি হবে, উল্লম্ব উপাংশ তো তাকে পারে নিয়ে যাবে। ওয়াই বরাবর যে মানটা তাকে কি নিয়ে যাবে? পারে নিয়ে যাবে। ওইটা দরকার নাই আমাদের, ওইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার কি, এক্স বরাবর যে মানটা সেটা দরকার। সেইটা যে ব্যক্তির বেশি হবে সেই ব্যক্তি তো নৌকাকে সহজে টেনে নিয়ে যেতে পারবে, রাইট? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা কোনটা বড় বলতে পারি? থিটা 1 গ্রেটার দেন কি বলতে পারি? থিটা 2। আচ্ছা, তো এক্স অক্ষ বরাবর উপাংশের জন্য কস আসে না সাইন আসে বলো তো? কসের জন্য কস আসে। এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাতে কি কজ আসে না সাইন আসে? কস। কজ কজ আসে। আসে। আচ্ছা স্যার, এখানে কজ লাগাই দিলাম, থিটা 1। তখন বলছি লেস দেন বলছি, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমাকে একটু বলো তো, পরের লাইনে স্যার কিন্তু লেস দেন দিছে, হ্যাঁ স্যার। কেন হইছে বলো? কে কে বুঝো নাই বলো তো? আমি বুঝি নাই। ওকে স্যার, ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখো তো, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো। আচ্ছা, তোমরা আমাকে বলো তো cos 0 ডিগ্রির মান কত? 1 না? 1। আচ্ছা, তোমরা আমাকে বলো তো cos 60 ডিগ্রির মান কত? হাফ।
হাফ তোমরা আমাকে বলো তো cos 90 ডিগ্রির মান কত? হাফ 0 0। শূন্য তো তোমরা একটা জিনিস কি খেয়াল করছো, Zero. থিটা এর মান যা ছোট, থিটা 0 ডিগ্রি হইলে মান হয় 1। আচ্ছা, আর থিটা 60 ডিগ্রি হইলে মান কমে গেছে, থিটা 90 ডিগ্রি হইছে আর মান আরো কমে গেছে। তাহলে হুম। দেখো তো cos থিটা 1 টা বড় না থিটা 2 টা বড়? থিটা 1 টা Theta 2 বড়। টা। থিটা 2 আচ্ছা, বড় theta না 1 টা বড়। থিটা 1 বড়? তাহলে থিটা cos Yes, থিটা sir. 1 এর মানটা বড় আসবে নাকি cos থিটা 2 এর মানটা বড় আসবে? cos theta 1 এর মান। 2 এর মান 2 এর মান বেশি আসবে। 2 এর মান 2 এর 2 এর মান বেশি বড় আসবে। হ্যাঁ। এতক্ষণে কথা এটা আসছে তোমাদের। এবার দেখো তো cos থিটা 1 বড় ছিল, হ্যাঁ হ্যাঁ। থিটা 1 বড় ছিল। আচ্ছা, তো থিটা 1 বড় থাকার কারণে ধরো 90 ডিগ্রি ছিল, আর cos থিটা 2 ছোট ছিল। দেখো আমাদের চিত্রের দিকে তাকাই দেখো, cos থিটা 2 ছোট, তাহলে ধরো এটা আমি 60 ডিগ্রি ধরে নিলাম। থিটা 1, আচ্ছা বলো এবার এটা কত আসবে? 0। 0 আর এটা হাফ হাফ। আর এটা কি? হাফ। হ্যাঁ, তাহলে কে বড় এখানে? 0 বড় Half. নাকি 60 Half ডিগ্রি বড়। বড়? হ্যাঁ, হাফ বড়। হাফ বড়। হাফ বড়, তাহলে 0 লেস দেন হাফ, কথাটা ঠিক আছে কিনা? ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানে কার মান বড়, cos থিটা 1 এর মান বড় না cos থিটা 2 এর মান বড়? cos theta 2। cos theta 2 এর মান বড়। মান বড়, তার মানে থিটা যেটা বড় cos এর মান সেটা ছোট। থিটা যেটা বড় cos এর মান, দেখো থিটা যদি এই থিটা 1 এর মান যদি 60 ডিগ্রি বসাইতাম, থিটা 1 এর মান যদি 60 ডিগ্রি বসাইতাম, এটাতে যদি cos লাগাই দিতাম, এটা তো গ্রেটার দেন মনে করো cos কত ডিগ্রি, এটা গ্রেটার দেন মনে করো 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ধরে নিলাম। 60 ডিগ্রি গ্রেটার দেন 30 ডিগ্রি, 60 ডিগ্রি গ্রেটার দেন 30 ডিগ্রি। তো এটাতে যদি স্যার cos লাগাই দিতাম, তাহলে এখানে হাফ পাইতাম, এখানে কত পাইতাম? root 3/2 তখন কে বড় হইতো, হাফ বড় হইতো না √3/2 বড় হইতো? root 3/2 না কে বড় হইতো? root বলো। 3/2 3/2 তাহলে তখন এখানে চিহ্নটা কি দিতে হইতো? greater চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ এই হবে। এই জিনিসটা কারো মাথায় না ঢুকলে আবার বলো, আবার বলবো। বুঝছি। মানে থিতার মান যার বড় তার সাথে cos লাগাই দিলে তার মান কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। আর থিতার মান যার ছোট তার সাথে cos লাগাই দিলে সেটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। এই জন্যই স্যার এখানে গ্রেটার দেনটা কি হয়ে গেছে? লেস দেন হয়ে গেছে। কারো কনফিউশন থাকলে বলতে পারো, কোনো সমস্যা নাই, কারণ তুমি এখানে শিখতে আসছো। না হয় পরে জিনিসগুলো তুমি বুঝবা না। এখানে লজ্জাটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, লজ্জা পাওয়া যাবে না। সবাই বুঝছে বিদায় তুমিও বুঝে যাবা এমনটা তো না, তুমি তো নাও বুঝতে পারো। বলো, এমন কেউ যদি থেকে থাকো বলে ফেলো। কারণ এগুলো একেবারেই বেসিক জিনিস, এগুলো তুমি না বুঝাটাও স্বাভাবিক। তুমি না বুঝলেই সামনের দিকে জিনিসগুলো আস্তে আস্তে আরো কঠিন হইতে থাকবে। এগুলো একেবারে বেসিক জিনিস। স্যার আমি সেকেন্ড ক্লাসটা পাই নাই। কে? আমি জাকিয়া। জাকিয়া? তুমি জাকিয়া তুমি কেন পাওনি বলো তো? স্যার সেদিন ছিলাম না, ব্যস্ত আম্মুর কাজ ছিল সেজন্য। না, অনলাইনে তোমরা এই কাজগুলো করতে পারবা না, অনলাইনে অন্তত গ্যাপ দেওয়া যাবে না। স্যার আপনি চারটা অ্যাপস ডাউনলোড করতে বলছিলেন, ওখানে করা যাবে বলছিলেন, পরে দীপু বলছিলাম যে ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, হ্যাঁ রেকর্ড করতে। এই জন্য যদি লাইভে না থাকো ঝামেলায় পড়বা, কখনো যদি আমার ভুল হয় তুমি লটকে যাবা। অ্যাপ দ্বারা গুণ করে, যেমন আজকের ক্লাসটার একদম প্রথম দিকে আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, এই যে এখন রেকর্ড হচ্ছে তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন অ্যাপ দ্বারা গুণ করে দিছি, অ্যাপ দ্বারা গুণ করে দিছি। দেখো তো, আমি যদি তোমাকে বলি ক ব্যক্তির এক অক্ষ বরাবর উপাংশ বের করো, ক ব্যক্তির, তাহলে ক ব্যক্তি এক অক্ষের সাথে কি কোণ তৈরি করছে? θ1।
তাহলে ক ব্যক্তির জন্য x অক্ষ বরাবর উপাংশ কি হবে বলতো? f cos থিটা 1 নাকি? জি আচ্ছা, এবার খ ব্যক্তি x অক্ষের সাথে কি কোণ তৈরি করছে? থিটা 2। তাহলে থিটা 2 খ ব্যক্তির জন্য x অক্ষ বরাবর মান কি হবে স্যার? f ইনটু cos cos থিটা থিটা 2। 2 হ্যাঁ, এই জন্যই স্যার এখানে f কি করছি? গুণ করছি। গুণ করছে। একই মান গুণ করছি, যার কারণে লেস দেন গ্রেটার দেন চিহ্নের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু মান সেম। আবার উভয় পক্ষকে ভাগ করে দিলে f দিয়ে এটা চলে যাবে, আগেরটাই চলে আসবে, এই কারণে চিহ্নের কোনো পরিবর্তন ঘটেনি। ভিন্ন মান দিয়ে যদি গুণ করতাম তাহলে কি হইতো? চিহ্নের পরিবর্তন ঘটতো। আচ্ছা, এখন আমাকে বলো তো এখান থেকে কি দেখা যাচ্ছে? কোন মানটা বড়, f cos থিটা 1 এর মান বড় নাকি f cos থিটা 2 এর মান বড়? f cos থিটা 2 cos থিটা 2 এর মান 2 এর মান বড়। তাহলে x অক্ষ বরাবর কার মান বেশি স্যার? দ্বিতীয় ব্যক্তি খ ব্যক্তি। খ ব্যক্তি। তাইলে খ ব্যক্তিটা খ ব্যক্তি। নৌকাটাকে সহজে টেনে নিয়ে যেতে পারবে। জি স্যার। দুইজনে একই বল দিছে, হ্যাঁ। কিন্তু এই যে বলছে দুইজনে একই বল দিছে, এটাও এফ বল দিছে ওইটাও এফ বল দিছে, এই যে বলছে একই বলে নৌকা দুটি টানে, কে সহজে নৌকাটি চালাতে পারবে? তাহলে আমরা বুঝে গেলাম, তাহলে খ ব্যক্তি নৌকাটি সহজে চালাতে পারবে। এবার আচ্ছা, আমি আরেকটা দিলাম, এখানে মনে করো নদীর পাড়টাকে আরো লম্বা করলাম স্যারে, এখানে আরেকটা ব্যক্তি দিলাম, মানুষ আঁকতে গেলেও তার এক ঝামেলা। ধ্যার, এটা খুবই এটা চমৎকার মানুষ। মানুষ হয়েছে। আচ্ছা, এখন দেখি বলতো, গ ব্যক্তি দিলাম স্যারে, এখন তোরা কত দেখি কোন ব্যক্তির জন্য সহজ হইতো? গ ব্যক্তি। ক আহ, ব্যক্তি কারণ এটার কোণ আরো কি গ হইতো? ব্যক্তি। ছোট হইতো। আরো ছোট। তার মানে সুতা যত লম্বা হচ্ছে গুণও তত লম্বা হচ্ছে। আর যে লম্বা, তার মানে তুমি বুঝতেছো, নৌকাকে তুমি এখন তোমাকে যদি বলা হয় নৌকার গুণ টেনে নিয়ে যাও, তাহলে যে দুই ব্যক্তি টানতেছে তুমি কি করবা? তার থেকে লম্বা দড়ি নিবা, লম্বা দড়ি নিয়ে তাদের থেকে আরো দূরে দাঁড়াবা, আরো দূরে দাঁড়ায় তুমি টানা শুরু করবা, কারণ তারা তো এই জিনিসটা বুঝে নাই যে তুমি তাড়াতাড়ি নিয়ে যেতে পারবা, কিন্তু তুমি তো সায়েন্সের বিষয়টা অ্যাপ্লাই করে নিয়ে যাচ্ছ। জি স্যার। কিন্তু ওই হ্যাঁ, এবার তোমার থেকে যদি বুদ্ধিমান কেউ আসে, তাহলে সে কি করবে? কি করবে? আরো দূরে যাবে। সে কি করবে? সে আরো লম্বা দড়ি নিয়ে আরো দূরে দাঁড়াবে। তখন কি হবে? এইখানে থিটা 4 ডিগ্রি কোণে সে টানবে, তখন সে আরো তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো এই গাণিতিক সমস্যাটা। ওকে, এরপরে আমরা আরেকটা ম্যাথে যাই। এই যে একক ভেক্টরের বিষয়টা, হ্যাঁ, একক ভেক্টরটা কি? এখানে এ একটি ভেক্টর দিচ্ছে, তোমরা দেখছো। জাকিয়া, তোমার অডিওটা অফ করে দাও, তোমার অডিও থেকে সাউন্ড আসতেছে অনেক বেশি, তুমি আমাকে শুনতে পেলে হবে। আচ্ছা, এরপরে দেখো এ একটি ভেক্টর, এখানে হচ্ছে গিয়ে 30 i ক্যাপ, 40 j ক্যাপ, 100 k ক্যাপ। আচ্ছা, তোমাদেরকে স্যার ওই সময় একটা কথা বলছিলাম যেটা আলোচনা হয়নি, আর সেটা হচ্ছে গিয়ে এটা যে দ্রুতি আর বেগ নিয়ে স্যার কথা বলছিলাম। দ্রুতি আর বেগ দুইটার ভিতরে তফাৎ কি দেখি, কেউ বলো তো, একদম প্রাইমারি লেভেলের পড়া। বেগের দিক আছে। দূরত্বের হার হচ্ছে দ্রুতি আর সরণের হার হচ্ছে বেগ। না, সেটা বুঝছি, দিক এটা হচ্ছে আছে স্কেলার, এটা হচ্ছে গিয়ে কি দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর ভেক্টর রাশি। রাশি। কিন্তু আচ্ছা, দুইটার ভিতরে মিল ভেক্টর কি রাশি। বলতো? এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার পার সেকেন্ড। এটার মাত্রাও LT ইনভার্স 1, এটার মাত্রাও LT ইনভার্স 1, তার মানে এদের মান সেম, তাই কি? বাট একটা স্কেলার, এটা একটা ভেক্টর। স্কেলার একটা ভেক্টর। কি ভেক্টর। তার মানে দ্রুতির মান আর বেগের মান সেম, কিন্তু তফাৎটা কোন জায়গায় বলো তো? হ্যাঁ, দিকের ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্যই স্যার বললাম যে উপাংশ আর অভিক্ষেপ একই জিনিস কিনা।
উপাংশ তাহলে হ্যাঁ, ঠিক এটার আছে বিষয়টা। এইভাবে দিক না 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 না, আমি বলি আবার, আমি তোমাকে ক্লিয়ার করি। হ্যাঁ, উপাংশের মানই হচ্ছে অভিক্ষেপ। কি বলছি স্যার? উপাংশের মানে মান উপাংশের হচ্ছে মান অভিক্ষেপ। অভিক্ষেপ। একবার বলছি, মান হচ্ছে অভিক্ষেপ। তার মানে অভিক্ষেপে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে উপাংশের মান। কিন্তু আসলে উপাংশ নিজেও একটা কি? ভেক্টর। উপাংশ একটা কি? ভেক্টর। বলে স্যার কিভাবে উপাংশ একটি ভেক্টর? একদম সিম্পলি বলি, দেখো। হ্যাঁ, এই যে অ্যাক্সিসটা এক্স ওয়াই অক্ষ অ্যাক্সিস, আর একটা কালার নিচ্ছি, এখান থেকে এক্স অক্ষ টানলাম, এখানে এখান থেকে এখানে একটা ভেক্টর নিলাম, মনে করাই দিবা। এই যে এটা তো ওয়াই অক্ষ আর এটা তো এক্স অক্ষ। আচ্ছা, এখন এই বরাবর যদি একটা লাল ভেক্টর থাকে, ভেক্টরটার নাম আসলে লাল ভেক্টর নামে পৃথিবীতে কিছু নাই, আমি নাম দিচ্ছি আর কি লাল ভেক্টর। যদিও তোমরা আর মনে করে নিও না যে এটা লাল ভেক্টর। হ্যাঁ, এরকম একটা ভেক্টর যদি থাকে, এখন আমি যদি তোমাদেরকে বলি এই ভেক্টরটার নাম দিয়েছিলাম আমরা এফ ভেক্টর। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে বলি এফ ভেক্টরের এক্স এর উপর অভিক্ষেপ নির্ণয় করো। কিসের? প্রজেকশন প্রজেকশন অফ এফ আপন এক্স, তাহলে সেটার মান কত হবে স্যার একটু বলেন তো? প্রজেক্ট কস থিটা। আচ্ছা, এখানে থিটা দিতে হবে। হ্যাঁ, এফ ভেক্টরের মান ইনটু কি হবে স্যার? কস থিটা, রাইট? জি ওকে, হ্যাঁ। তার জন্য আমরা কি করছিলাম, এখান থেকে একটা লম্ব টেনে দিতে হয়েছে। এই যে এই লম্ব টেনে দিতে হয়েছে আমাদেরকে। আর এইটুকুর মানই আসলে কি ছিল? এইটুকুর মানে ছিল আসলে এটা। তারপরে যাই, আমরা যদি বলি যে এ- এইটার প্রজেকশন অফ ওয়াই আপন এই যে এফ 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 এর প্রজেকশন বের করব ওয়াই এর উপর, তখন কি করব আমরা, এখান থেকে একটা টানে দিতে হয়তো এই যে এটার উপরে। তখন এটাকে কত নিতে হবে বলো তো দেখি, এটাকে কত নিতে হবে দেখি বলেন তো? এফ ইন্টু কস আলফা। এইটা, এটাকে যদি আলফা ধরি তাহলে এটা কজ আলফা লিখতে পারি, বা এইভাবেও তো লিখতে পারি নাকি? এইভাবেও লিখতে পারি না কস সাইন থিটা। নাকি? সাইন থিটা। পারবো না? সাইন থিটা। জি স্যার। দুই ভাবেই লিখতে পারবো। হ্যাঁ, তোমরা দুই ভাবেই চালাইতে পারো, তোমাদের ইচ্ছা, দুইটাই একই, কিন্তু সাবধান থাকতে হবে কি, কজ লিখলে আলফা কোনটা আর সাইন লিখলে কোনটা সেটা থিটা মাথায় কোণ। রাখতে হবে। হ্যাঁ, কোণের বিষয়টা খুব সাবধান, তুমি কি লিখতেছো সেটার উপরে কোন ডিপেন্ড করতেছে। এখন তুমি যে এই যে লেখছো, এটা আসলে কি ছিল? প্রজেকশন ছিল, এটা শুধু মান। এটা কি? হুম, মান। মান। হুম। এখন এটার সাথে যদি তুমি একটা আই জুড়ে দাও, কারণ কি আই কেন জুড়ে দিচ্ছি বলতো? স্যার বলছিলাম এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর আসে, একক ভেক্টর আই ক্যাপ। আই ক্যাপ। তখন সেটা হয়ে যাবে এফ ভেক্টরের কি? উপাংশ হয়ে যাবে। এটার সাথে যদি স্যার একটা আই ক্যাপ লাগাই দেই, এটা কি আর স্কেলার থাকবে নাকি ভেক্টর হয়ে যাবে? তখন ভেক্টর। সেটাই হচ্ছে উপাংশ, সেটাই হচ্ছে গিয়ে কি? উপাংশ। উপাংশ। আর যদি আইটা না থাকে তাহলে উপাংশের মান এটা, আর উপাংশের মানটাই হচ্ছে আসলে কি? অভিক্ষেপ। জি স্যার। তাহলে অভিক্ষেপ আসলে কি মান প্রকাশ করে? অভিক্ষেপ একটি স্কেলার বিষয়, কিন্তু উপাংশ মানে কি? উপাংশ একটি কি? ভেক্টর। ভেক্টর। উপাংশ একটি কি? ভেক্টর। ভেক্টর। মাথায় থাকবে নাকি থাকবে না? জি ভেক্টর। ওই যে দ্রুতি আর বেগের মতো জি আর কি। স্যার। জি স্যার। দ্রুতির মান আছে আর বেগের মান, দ্রুতির মান সেম, শুধু তফাৎটা কি?
একটা স্কেলার একটা ভেক্টর একটা স্কেলার একটা ভেক্টর, ওরকম আর কি বিষয়টা। এখন তোমরা আমাকে বলো তো এই ভেক্টরের এই যে একটা 30 স্কেলার একটা ভেক্টর এই যে এ ভেক্টর আছে না, এই 30i এটা কি বলো তো দেখি? এক্স অক্ষ বরাবর হ্যাঁ, x অক্ষ বরাবর কতটুকু দেখি বলো তো, x অক্ষ বরাবর কতটুকু? x অক্ষ বরাবর 30 কতটুকু? 30 একক। হ্যাঁ, 30 আইটা কি রিপ্রেজেন্ট করতেছে? x অক্ষ বরাবর এই ভেক্টরের একটি মান, একটা হুম। উপাংশ, সরি, হুম x অক্ষ বরাবর এই উপাংশ। ভেক্টরের একটা কি উপাংশ। উপাংশ আর যে ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করতেছে y অক্ষ বরাবর এর একটা কি আছে, উপাংশ আছে। উপাংশ আছে কতটুকু? তার মান 40 একক, 40 40 একক। মান কত? 40 একক। আর উপাংশটা কি? 40 জে। আর উপাংশের মানটা কত? 40 একক, জে এর সহগটা। আচ্ছা, এবার বলো তো এই ভেক্টরের আরো একটা উপাংশ আছে, সেটা কোন বরাবর? স্যার জেড জেড বরাবর, কিন্তু তার আগে একটা কি আছে না, মানে- স্যার? মাইনাস হ্যাঁ, এই জিনিসটা একটু ক্লিয়ার করি, দাঁড়াও। এগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সহজ বাট ধরাই দিতে হবে, নাহলে তোমরা বুঝবা না। স্যার বলছিলাম লাস্ট ক্লাসে, স্যার একটা লাস্ট ক্লাসে কথা বলছিলাম, তিনটা অক্ষ পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 অ্যাঙ্গেলে থাকে। কিন্তু আমাদের এখানে যে পেজটা দেখা যাচ্ছে সেই পেজটা আসলে দ্বিমাত্রিক, এখানে আরেকটা অক্ষ দেখানো যাচ্ছে না। সেই অক্ষটাকে স্যার কিভাবে দেখাইছিলাম মনে আছে? দেয়ালের কোণা হ্যাঁ, দেয়ালের কোণা তো আমাদের বাস্তব জিনিস, কিন্তু আমরা তো এখানে খাতার মধ্যে তো সেই বাস্তব জিনিসটা দেখাইতে পারতেছি না। তাহলে খাতার ভিতরে স্যার দেখানোর একটা উপায় বলছিলাম, কিন্তু সেটা কি বরাবর? এই যে এই বরাবর টানছিলাম, এভাবে টেনে দেখাইছিলাম স্যারে। আর যেটা বলছিলাম কি, এই অক্ষের উপর কি পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। হ্যাঁ, এগুলো একটার সাথে একটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, কিন্তু তার মানে এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, এটা z অক্ষ। এই বরাবর একটি একক ভেক্টর i ক্যাপ, সে বরাবর কি থাকে? j ক্যাপ, জে একক ক্যাপ ভেক্টর। কে ক্যাপ আর z বরাবর হচ্ছে k ক্যাপ, কে ক্যাপ এবং এরা একটার সাথে একটা পারপেন্ডিকুলারলি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন আমি যদি তোমাকে বলি 30 এর আগে প্লাস না মাইনাস? প্লাস প্লাস। এখন 30 এর আগে যদি মাইনাস থাকতো, তাহলে সেটা কিভাবে সেটা চিত্রে কিভাবে রিপ্রেজেন্ট করতাম স্যারে? মাইনাস হইলে x এর কোন পাশে হয়? এই পাশে হইতো। উল্টা পাশে হ্যাঁ, এটা বুঝে গেছে এখন, মাইনাস হইলে আসলে কোন পাশে? জি আর যদি 40 এর আগে মাইনাস হইতো, তাহলে সেটা কি উপরে হইতো? নিচের দিকে হতো। তাহলে নিচের সেটা দিকে নিচের হইতো দিকে হইতো। হ্যাঁ, আচ্ছা, এটা তো তোমরা বুঝে গেছো। আর এই জেডটা কি? জেডটা হচ্ছে গিয়ে এরকম যে আমার এই যে মূল বিন্দুতে আমার পেনটা রাখছি, এই যে মূল বিন্দুতে, সেই বরাবর এই যে জেড অক্ষটা আমার মুখ বরাবর, লম্ব আমার মুখ বরাবর সামনের দিকে। কিন্তু এটা তো এখন মাইনাস আছে, এটা কি আমার মুখ বরাবর নাকি খাতাটার লম্ব বরাবর ভেতরের দিকে? খাতাটার লম্ব বরাবর ভেতরের দিকে। তার মানে আমার এই বরাবর সামনের দিকে যদি হয়, এই জিনিসটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার এই জিনিসটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? মানে আমি যদি এক্স ওয়াই এর উপর মূল বিন্দুতে কলম বসাইতাম, কলমটা কোন বরাবর আসতো? আমার মুখ বরাবর আসতো, ওইটা জেড অক্ষ। কিন্তু এখানে তো নেগেটিভ ভ্যালু আছে, নেগেটিভ ভ্যালুটা বুঝাইতে গেলে এটা কোন বরাবর হইতো? ঠিক আমার খাতাটাকে ভেদ করে ভিতরের দিকে লম্ব বরাবর। মানে সামনের দিকে যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে একদম ভেতরের দিকে লম্ব বরাবর কি হবে? নেগেটিভ হবে। এটা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবার? স্যার হ্যাঁ বলো। স্যার ওটা কিভাবে প্রকাশ করব নেগেটিভ হলে জেড জেড অক্ষটা মানে খাতার দিক মানে ভিতর বরাবর কিভাবে প্রকাশ করব ভিতর বরাবর প্রকাশ করতে পারবে না তো তুমি, এই জন্য তোমাকে 3টা কলম নাও তুমি হাতে,
তিনটা কলম নিয়ে সামনের দিক যদি পজিটিভ হয় কলমটার মুখটাকে উল্টাই দাও ভেতরের দিকে। খাতায় তো তুমি ও বাস্তবিক পক্ষে দেখাইতে পারবা না, জি স্যার, খাতায় তো বুঝেছি। দেখাইতে পারবা না, বুঝাইতে পারছি? জি স্যার। তো তাহলে যদি জেডটা প্লাস হয় তাহলে কি এটা ভিতরে হবে? হ্যাঁ, না, ভেতরে মানে এই বরাবর, এই বরাবর, হ্যাঁ এই বরাবর দেখাইতে পারবা না, তো সেজন্যই তো স্যার হ্যাঁ, দেখাচ্ছি না। তাহলে অবশ্যই মাইনাস হবে ওটা। হ্যাঁ, তার মানে এটা তো মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস মানে কি এখন এক্সটা কি জেডটা কি এইদিকে হবে নাকি এটার অপোজিট ভেতরের দিকে হবে? ভেতরের দিকে তো তুমি দেখাইতে পারতেছো না, কারণ তোমার খাতা তো দেখানো যাচ্ছে না, এটা তো 2 ডাইমেনশন। আমরা তো যে জিনিসটা দেখাচ্ছি সেটা তো 3 ডাইমেনশনাল। তুমি দেওয়ালের এক কোণার দিকে তাকাও, একটাকে এক্স কল্পনা করো, একটাকে ওয়াই কল্পনা করো, আর একটাকে জেড কল্পনা করো। এবার যেদিকে জেড কল্পনা করছো সেদিকে যদি প্লাস হয়, তার ঠিক উল্টা দিকে জেডটা কি, মাইনাস। মাইনাস। এভাবে চিন্তা করো, তাহলে তোমার কাছে বাস্তব একটা চিত্র চলে আসবে চোখের সামনে। তুমি কোণার দিকে তাকো, একটাকে এক্স মনে করো, একটাকে ওয়াই মনে করো, একটাকে জেড মনে করো। জেড তুমি যেদিকে মনে করছো জেড যদি সেদিকে প্লাস হয়, ঠিক তার অপোজিট দিকে জেড হচ্ছে গিয়ে কি, মাইনাস। মাইনাস। তাহলে তোমার চোখের সামনে একটা বাস্তব মানে চিত্রটা এরকম হবে, খালি চিত্রটা উল্টে যাবে, তাই রাইট, না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন যে চিত্রটা আছে আমরা দেখতেছি, হ্যাঁ ওইটা কি হ্যাঁ, প্লাস নাকি মাইনাস? বলো, তুমি বলো, আমরা তো সবকিছুই প্লাস আঁকছি। তুমি এখন এক্স এর প্লাস। দিকে তাকাও, এক্স এর আমার তো দিকে প্লাস। তাকাও। এখন এক্স মূল বিন্দুর ডান পাশে আঁকছি না বাম পাশে আঁকছি আমরা? ডান পাশে। ডান ডান পাশে পাশে। আঁকছি। তাহলে এটা তো আমরা তো ছোটবেলা থেকেই পড়ে আসছি, 8 থেকে, এই এটা পাশটা প্লাস। প্লাস হয়, উপরের দিকে কি হয়, ওয়াই প্লাস হয়, তাহলে নিচের দিকে প্লাস। মাইনাস। এক্স যদি ডান পাশে প্লাস হয়, এফ বাম পাশে কি হবে, মাইনাস হবে। তো জেড এখন জি। যেদিকে আঁকছি সেদিকে প্লাস আঁকছি, তার মানে আমরা এখন আচ্ছা, চিত্র দেখাইছি এগুলো সব প্লাস। জি বুঝছি। ওকে, এখন আমরা উপাংশ আর অভিক্ষেপ আসলে কি না এক না? উপাংশ আসলে কি? উপাংশ হচ্ছে কি একটি ভেক্টর, অভিক্ষেপ হচ্ছে একটি ভেক্টর। স্কেলার। আর উপাংশের অভিক্ষেপের মানটাই হচ্ছে গিয়ে কি, উপাংশের মান। উপাংশের মান, অভিক্ষেপের মানটা আবার বলা যাবে না যে উপাংশ, ঠিক আছে? অভিক্ষেপের মানটা হচ্ছে উপাংশের মান, কিন্তু এটা বলা যাবে না যে উপাংশ আর অভিক্ষেপ কি জিনিস, এক জিনিস, এটা বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ। এখন আমাকে প্রশ্ন করছে ভেক্টরটি এ ভেক্টর কিনা, ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, একক ভেক্টর নির্ণয় করার পদ্ধতিটা একটু বলে দেই, এটার মাধ্যমে আজকে এখানে শেষ করব। একক ভেক্টর নির্ণয়ের পদ্ধতিটা একটু বলি স্যার। একটা ভেক্টরের একক ভেক্টর কিভাবে নির্ণয় করে? আমাকে কোন ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করতে বলছে স্যার? এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের। তো মাথায় রাখবা, এ ভেক্টরের একক ভেক্টর মানে কি, এ ক্যাপ। এ ক্যাপ মানে এ ভেক্টরের একক ভেক্টর। এর এ ভেক্টরের একক ভেক্টর, একক ভেক্টর এ ক্যাপ সমান সমান, ভেক্টরটা বসাবো। অডিওটা একটু অফ করো না, এটা কার বেশি ডিস্টার্ব হচ্ছে? হুম। এ ক্যাপ একক ভেক্টর যদি নির্ণয় করতে হয়, একটা ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার পদ্ধতি কি? এ ভেক্টরটা বসাবো উপরে এবং এ ভেক্টরটার মান বসাবো নিচে। এখান থেকে ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে গিয়ে এ ভেক্টরের একক ভেক্টর। দেখো, মানটা বের করি। এ ভেক্টরের মান কেমনে বের করে স্যার? লাস্ট ক্লাসে দেখাইছিলাম, রুট ওভার দিয়ে আই এর সহগ কত, 30, 30 স্কয়ার, এর সহগ কত, 40, 40 স্কয়ার, কে এর সহগ কত, -100, 100 স্কয়ার। ক্যালকুলেশন করে বলো কত আসে এখান থেকে। বাচ্চারা দ্রুত। 111.80। তার মানে 50√5 আসবে, এটা আসবে 50√5। এটাকে ক্যালকুলেশন করে দেখো তো তোমার যে মানটা বলতেছো সেটার সাথে মিলে যাচ্ছে কিনা। 11.80। হ্যাঁ, এটা 50√5, এটা এটা হচ্ছে গিয়ে এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান নিচে বসাই দিলাম।
আর উপরে কি বসবে? এ ভেক্টরটা নিজেই বসবে। এ ভেক্টরটা কত? 30i 40j মাইনাস 100k বসছে। এবার এটাকে আরেকটু মডারেট করে লিখতে পারি, 30 ডিভাইডেড বাই 50√5i, বীজগণিতের মতো আর কি, 40 ডিভাইডেড বাই 50√5j মাইনাস 100 ডিভাইডেড বাই 50√5k। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখানটা একটু কাটাকাটি করলে কি হবে বলতো? 3 ডিভাইডেড বাই 5√5, তারপর এখানে যদি কেটে দেই 4 ডিভাইডেড বাই 5√5 যে সরি মাইনাস, তারপরে এটা তো 50 দুগুণে 100, তাহলে 2 ডিভাইডেড বাই √5 কে। এটা কি বের করছি বলতো? এ ভেক্টরের একক ভেক্টর বের করছি। কি বের করছি? এ ভেক্টরের একক ভেক্টর। একটা ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার পদ্ধতি বুঝা গেছে? একটা ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার পদ্ধতি কি? ওই ভেক্টরটা উপরে বসবে এবং নিচে বসবে, তাকে তার মান দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই ভেক্টরটার কি? একক ভেক্টর। একটা ভেক্টরের একক ভেক্টর বের করার পদ্ধতি কি? ওই ভেক্টরটা উপরে বসবে এবং ওই ভেক্টরটার মান দিয়ে তাকে কি করতে হবে? ভাগ করতে হবে। যেটা আসবে সেটাই হচ্ছে ওই ভেক্টরটার কি? একক ভেক্টর। তাহলে আমরা এই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করে ফেলছি। আর একক ভেক্টর মানেই কি? একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে হচ্ছে কি? যে ভেক্টরের মান মান কত? 1। যে ভেক্টরের মান 1 তাকে কি বলে? একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান 1 একক, তাকে কি বলে? একক ভেক্টর বলে। কি বলছি? যে ভেক্টরের মান 1 একক তাকে কি বলে? একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 একক তাকে কি বলা হয়? একক ভেক্টর। এইটা কি একক ভেক্টর? এটা এই যে এটা কি একক ভেক্টর? এটা এটা তো এ ভেক্টরের মান। 50√5টা কার মান? এ ভেক্টরের মান, এই ভেক্টরের মান। একক ভেক্টরের মান না। একক ভেক্টর কোনটা বলো? এই যে এইটা হচ্ছে একক ভেক্টর। এইটার মান কত হবে? 1 একক হবে। কত হবে? 1 একক। এখন প্রশ্ন কি করছে দেখো, প্রমাণ করো যে আমরা তো একক ভেক্টর নির্ণয় করে ফেলছি, আমাদের আনসার একটা হয়ে গেছে, এটা আনসার। এবার দ্বিতীয়তে জি কি স্যার। বলতে বলো? প্রমাণ করো যে তা একটি কি? একক ভেক্টর। তার মানে একক ভেক্টর যে নির্ণয় করছি ওইটাকেই আবার প্রমাণ করতে বলছে ওইটা একটা কি? একক একক ভেক্টর। ভেক্টর। তাহলে ওইটার মান বের করে দেখতে হবে 1 আসে কিনা। যদি 1 আসে তাহলে সেটা কি হবে? প্রমাণিত হবে সেটা একটা একক ভেক্টর। জি। বুঝাতে পারছি নাকি বুঝাতে পারি নাই? জি স্যার। জি স্যার ওকে, বুঝছি। তাহলে আমরা এ ভেক্টরের মান বের করব। সরি, এ একক ভেক্টর যেটা সেটার মান বের করব। এই যে মান, মান বের করতে গেলে দুই পাশে কি দিতে হবে? মডুলাস দিতে হবে। তারপর কি করতে হবে? √3/5√5 হোল স্কয়ার প্লাস 4/5√5 হোল স্কয়ার প্লাস -2/√5 হোল স্কয়ার। এখানে কিন্তু ফুল মান নিয়ে নিয়ে কাজ করতে হবে। ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট কাজ করো, ব্রেকেট দাও, ব্রেকেট দিয়ে দিয়ে ডাইরেক্ট করো, ফুল মান নিতে হবে, নাইলে 1 আসবে না। ফুল মান নিয়ে নিয়ে করো, ব্রেকেট দিয়ে দিয়ে কাজটা শেষ করো, তো দেখি 1 আসে কিনা। তাহলে আমরা একটা চমৎকার জিনিস পেয়ে যাব। এটাও প্রমাণিত হবে একক ভেক্টরের মান 1 একক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি স্যার, 1 আসে। লামিয়া ফার্স্ট হচ্ছে, ফার্স্ট হচ্ছে। পারফেক্টলি ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ আসছে। আল্লাহ রহমত দিছে। ওকে, তার মানে 1 আসছে না? মাশাআল্লাহ জি মাশাআল্লাহ। স্যার। তার মানে একক ভেক্টরের মান যে 1 একক, তোমরা এবার সেটাও বুঝে গেলা। হ্যাঁ স্যার। তার মানে যে ভেক্টরের মান 1 একক তাকে কি বলে? একক ভেক্টর বলে। এটা একক আসলে সত্য ভেক্টর। কথা। এখন তোমাদেরকে স্যার যদি বলি এই যে আইটা কি ভেক্টর ছিল স্যার? আইটা একক ভেক্টর না?
এখন আমি যদি তোমাকে বলি হ্যাঁ। আই ভেক্টরের মান কত, তুমি এখন নির্দ্বিধায় বলতে পারবা কত? তোমাকে যদি স্যার যদি বলি জে এর মান কত, তুমি কত বলবা? তোমাকে যদি বলি কে এক এর একক। মান কত, তুমি কত বলবা? হ্যাঁ, এবং আই জে কে এর আরেকটা স্পেশাল নাম আছে। আই জে কে এর স্পেশাল নাম আছে, সেটা বলে আই জে কে কে একসাথে কি বলা হয়? আয়াত একক ভেক্টর। কি বলে? আয়ত একক। আয়ত। আয়াত একক ভেক্টর বলে এটাকে, লিখে রাখো। এটার স্পেশাল নেম, সবার এই নাম হয় না। আই জে কে কে কি বলা হয়? আয়াত একক ভেক্টর বলা হয়। আই জে কে কে কি বলা হয়? আয়াত একক ভেক্টর বলা হয়, লিখে রাখো। বলে স্যার এটাকে কেন আয়াত একক ভেক্টর বলা হয়? কারণ আই যখন বলে তখন আমি বুঝে যাই এটা কাকে রিপ্রেজেন্ট করে। এক্স কে এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে। যখন জে বলে যে তখন সেটা কাকে রিপ্রেজেন্ট ওয়াই করে? অক্ষকে ওয়াই অক্ষকে। যখন কে বলে তুমি কাকে রিপ্রেজেন্ট করে? জেড জেড। জেড অক্ষকে। কিন্তু আমি যদি তোমাকে বলি এই যে এ ভেক্টরটা এ, এটা কাকে রিপ্রেজেন্ট করে, তুমি কি বলতে পারবা? এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে বা ওয়াই অক্ষকে বলে বা জেড অক্ষকে রিপ্রেজেন্ট করে, বলতে পারবা? এই এ ভেক্টরটা, এ ভেক্টর যেটা, সেটা এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে না ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে না জেড অক্ষকে রিপ্রেজেন্ট করে, সেটা কি তুমি বলতে পারবা? বলতে পারবা না। না। কিন্তু আই জে কে কি করে? স্পেসিফিক করে। আই কাকে স্পেসিফিক বলে? এক্স কে এক্স স্পেসিফিক বলে। এক্স। যে কাকে বলে স্পেসিফিক? ওয়াই কে। ওয়াই কে কাকে বলে? জেড কে। তাই তো আমি জেড। আই জে কে দেখেই বুঝে ফেলি কোনটা কোন দিকে আছে, বুঝে ফেলি না? জি। এই জন্য আই জে কে হ্যাঁ। কে কি বলা হয়? স্পেশাল নামে ডাকা হয়, আয়াত আয়ত একক একক ভেক্টর একক ভেক্টর। বলা হয়। আর কাউকে আয়াত একক ভেক্টর নাম বলা যায় না। এই তিনটাকে বলা যায়। কেন? কারণ এই তিনটা অক্ষকে রিপ্রেজেন্ট করে। আশা করছি ক্লিয়ার আমাদের এই ধারণাটা। জি। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে গিয়ে ভেক্টর যোগ। ভেক্টরের যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। ভেক্টরের যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। এটাকে করার জন্য স্পেশাল কিছু নিয়ম আছে। গুণের জন্য স্পেশাল কিছু নিয়ম আছে, যোগের জন্য তো আছেই। হুম, ভেক্টর যোগের জন্য কতগুলো সূত্র আছে, তার আগে আমরা আজকে যেটা যোগ বিয়োগ, এগুলা না হয় একদম সিম্পল, এগুলো আমরা পরে পড়াবো। হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস পড়তে চাই, সেটা হচ্ছে গিয়ে ভেক্টরের যোগ করে কিভাবে? লব্ধির মাধ্যমে। ভেক্টর যোগ, লব্ধি। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে গিয়ে একাধিক ভেক্টরের যোগফলকে কি বলে? লব্ধি বলে, বা লব্ধি ভেক্টর বলে আর কি। একাধিক ভেক্টরের যোগফলকে লব্ধি বলে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বহুভুজ সূত্র। কি সূত্র? বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র পড়ার জন্য দুইটা জিনিস মেনটেন করতে হবে, কন্ডিশন, শর্ত মনে রাখতে হবে। বহুভুজ সূত্রের দুইটা শর্ত। নাম্বার 1 শর্ত, পর পর ক্রিয়া করবে। ভেক্টর কিভাবে ক্রিয়া করবে? পর পর ক্রিয়া করবে। আমি চিত্র দিয়ে দেখাই, পরপর তোমরা ক্রিয়া আরো করবে। ক্লিয়ার হবা। 2 হচ্ছে ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করবে। কি? ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করবে। ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করবে। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে, বিভিন্ন রং দিয়ে স্যার দেখাবো। এখানে এরকম একটা সিম্বল থাকলে সুন্দর হইতো, নাই, বেয়াদবি করছে এটা। হ্যাঁ, এই বরাবর একটা ভেক্টর। হ্যাঁ, ধরো স্যার এটা হচ্ছে তার আদি বিন্দু। ও আচ্ছা, এটার নাম দিলাম পি দিলাম, যাও। এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। আচ্ছা, ভেক্টরটার একটা নাম দেই।
এটা তো একটা ভেক্টর, তাহলে এই মুখটা স্যার ইয়া করে দিই, ভেক্টর যেহেতু এই ভেক্টরটার নাম দিলাম স্যার এ ভেক্টর। আচ্ছা, এখন তুমি যদি এখানে একটা বল প্রয়োগ করো, ধরো এটা একটা বল ভেক্টর, এটা কি ভেক্টর? বল ভেক্টর মনে করো। স্যার ধরে নিলাম এটাকে F1 ভেক্টর দিচ্ছি, যাও, এটা একটি বল ভেক্টর, যাও। স্যার যখন পি বিন্দুতে বল প্রয়োগ করছি, সেটা কোথায় চলে আসছে? কিউতে চলে আসছে। হ্যাঁ, কিউতে চলে আসছে। এবার কিউতে আমি আরেকটা বল প্রয়োগ করব। কিউতে আরেকটা বল প্রয়োগ করাতে, সে মনে করো এখানে চলে আসলো, বলে স্যার বলটা কি সমান হবে? সমান হতেও পারে, না হলেও কোনো কোনো ধরা বাধ্যবাধকতা নাই। কিউ, আচ্ছা এটার নাম দিলাম আর। আর বিন্দুতে চলে আসছে, কিউতে যখন বল প্রয়োগ করলাম আর বিন্দুতে চলে আসছে, তাহলে কিউতে কত বল প্রয়োগ করলাম? F2 ভেক্টর। আচ্ছা, এবার আর বিন্দুতে এসে স্যার আরেকটা বল প্রয়োগ করলাম, আর বিন্দুতে এসে আরেকটা বল প্রয়োগ করলাম, ধরো এই দিকে আসলো সে, তখন সেটার নাম দিলাম স্যার এস বিন্দু, যেহেতু এটা একটা ভেক্টর। আর বিন্দুতে যেহেতু কত বল প্রয়োগ করছি? F3 বল প্রয়োগ করছি। এবার এস বিন্দুতে এসে আরেকটা বল প্রয়োগ করলাম, এস বিন্দুতে এসে আরেকটা বল প্রয়োগ করলাম স্যারে। এস বিন্দুতে আরেকটা বল ST দিলাম এটার নাম। তার এস বিন্দুতে কি বল প্রয়োগ করলাম? F4 বল প্রয়োগ করলাম। এই এখন আমাকে যদি বলে বহুভুজ কেন বলতেছি স্যার বলতো? অনেকগুলো অনেকগুলা বল ভেক্টর কাজ করে, এবং অনেকগুলা ভেক্টরের যে দেখাইছি, দেখো তো ভিন্ন ভিন্ন ক্রিয়া বিন্দু না তাদের? তুমি F1 পরপর ক্রিয়া করছে, কিন্তু পরপর ক্রিয়া করবে বলছে, পরপর ক্রিয়া করবে। তো দেখো তো একটা বিন্দুতে আমরা যখন P তে বল প্রয়োগ করছিলাম, P থেকে সে কোথায় চলে আসছে? কিউতে। তখন পরপর কিউতে আরেকটা বল প্রয়োগ করছি, তারপর আরে চলে আসছে, আরে আরেকটা বল প্রয়োগ করছি, তারপরে যাই আর থেকে যখন এসে আসছে, এসে আরেকটা বল প্রয়োগ করছি, সে কোথায় চলে আসছে? টিতে। এইভাবে বল প্রয়োগ করা। তো দেখো তো এটা একটা কিসের মতো লাগতেছে? অনেকগুলা বাহু, 1 2 3 4। এখন বলতে পারো যে স্যার লব্ধি কি? প্রথম প্রথম ভেক্টরের একটু অডিওটা অফ করো। হ্যাঁ, প্রথম ভেক্টরের আদি বিন্দু, এটা হচ্ছে প্রথম ভেক্টরের আদি বিন্দু, এবং শেষ ভেক্টরের কি? শেষ বিন্দু যোগ করব আমরা। যোগ করলে প্রথম ভেক্টরের এই যে যোগ করলাম আমরা, এবং পি থেকে টি যোগ করলাম, পি থেকে টি যোগ করলাম, পি থেকে টি যোগ করলাম, এই যে একটা ভেক্টর পেলাম, এইটার নাম দিলাম স্যার আর ভেক্টর। কি নাম দিলাম? আর ভেক্টর নামে নামকরণ করলাম স্যার, আর ভেক্টর। ওকে, এই আর ভেক্টরটাই হচ্ছে এই সবগুলা ভেক্টরের কি? লব্ধি। আর ভেক্টর হচ্ছে সবগুলা ভেক্টরের লব্ধি, এবং সবগুলা ভেক্টর যে সিরিয়ালে ক্রিয়ারত আছে, একই সিরিয়ালে ক্রিয়ারত আছে, কিন্তু আর ভেক্টরটা দেখো বিপরীত সিরিয়ালে ক্রিয়ারত আছে। দেখো তোমরা, F1 ভেক্টরটা এই সিরিয়ালে গেছে, F2 ভেক্টরটা একই সিরিয়ালে গেছে, F3 ভেক্টরটা একই সিরিয়ালে গেছে, F4 ভেক্টরটা একই সিরিয়ালে গেছে, অর্থাৎ দিকগুলো একই সিরিয়ালে আগাইছিল। কিন্তু দেখো আর ভেক্টরটা বিপরীত সিরিয়ালে গেছে। বুঝতে পারছো কিনা? এবং সবগুলা মিলিত ফল একটা কি বহুভুজ নির্দেশ করে না? এটা কি একটা বহুভুজ না? এটা কি একটা বহুভুজ না? জি। হ্যাঁ। বহুভুজ নির্ণয় করে। তাহলে অনেকগুলা ভেক্টর যখন এরকম একটা বহুভুজ বরাবর একই ক্রমে ক্রিয়ারত থাকবে, মানে একই সিরিয়ালে ক্রিয়ারত থাকবে, তখন প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু যোগ করলে, শেষ ভেক্টরের শেষ বিন্দু যোগ করলে, এটা কি টি বিন্দুটা কি শেষ ভেক্টরের শেষ বিন্দু না?
শেষ ভেক্টরের আদি বিন্দু কোনটা? F4 ভেক্টরের আদি বিন্দু হচ্ছে S, শেষ বিন্দু হচ্ছে T। তাহলে শেষ ভেক্টরের শেষ বিন্দু যদি যোগ করি তাহলে এই R ভেক্টরটাই হবে F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর, F4 ভেক্টর এর কি লব্ধি। তার মানে এই চারটা ভেক্টরকে যোগ করলে আর ভেক্টরের কি হবে? সমান হবে। তাহলে লব্ধি মানে স্যার কি বলছিলাম? একাধিক ভেক্টরের যোগফলকে কি বলে? লব্ধি বলে। লব্ধি বলে। এবং আমরা যে সূত্রটা পড়ছি সেটা কি সূত্র? বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রের শর্ত কি? পর পর ক্রিয়া করবে। হ্যাঁ, পর পর ক্রিয়া করছে, এফ এর পরে F2 কাজ করছে, এবং ভিন্ন ভিন্ন কি থাকবে? ক্রিয়া বিন্দু থাকবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন। F1 টা P বিন্দুতে ক্রিয়া করছে, F2 টা Q বিন্দুতে ক্রিয়া করছে, F3 টা Q আর এ, F4 টা S এ ক্রিয়া করছে। ভিন্ন ভিন্ন ক্রিয়া বিন্দু। এবং F1, F2, F3, F4 একই ক্রমে মানে একই দিকে ক্রিয়া করছে, মানে একই সিরিয়ালে গেছে তারা। কিন্তু লাস্টে প্রথমটার আদি এবং শেষটা শেষ যখন যোগ করছি সেটা কি হয়েছে? বিপরীত হয়েছে না? বিপরীত হয়েছে কিনা? হ্যাঁ। এইটাই হচ্ছে বহুভুজ সূত্র, যে এই চারটা ভেক্টরকে যদি আমরা যোগ করি এবং প্রথমটার আদি এবং শেষটা শেষ যদি যোগ করি, দিকটা হবে কি? ওই ভেক্টরগুলোর বিপরীত দিকে যদি দেই তাহলে ওই ভেক্টরটাই কি করবে? আগের যে চারটা ভেক্টর, ওই চারটা ভেক্টরের লব্ধি কি করবে? প্রকাশ করবে। তার মানে ওই চারটা ভেক্টর যোগ করলে যা হবে এই একটা ভেক্টর একাই কি হবে? তাই হবে। এটা হচ্ছে বহুভুজ সূত্র। এখন মনে করো আমি এই বহুভুজ সূত্রে এখানে কয়টা ভেক্টর নিয়েছিলাম? চারটা ভেক্টর নিয়েছি। এই চারটা ভেক্টর যোগ করে আমি কি পাইছি? আর ভেক্টর পাইছি। এখন মনে করো এখানে আমি চারটা ভেক্টর নিচ্ছি না। চারটা ভেক্টর না নিয়ে এখানে স্যার মনে করো বহুভুজ সূত্রটাই অ্যাপ্লাই করব। বহুভুজ সূত্র থেকে আমি ত্রিভুজ সূত্রে চলে যাব। বহুভুজ সূত্র থেকে ত্রিভুজ সূত্রে কিভাবে যাব একটু খেয়াল করো। ধরো আমি দুইটা ভেক্টর নিয়ে নিলাম পরপর পরপর দুইটা ভেক্টর নিলাম, আমি মনে করো একই সিরিয়ালে কাজ করবে। এই যে একটা ভেক্টর নিলাম, এটা নাম দিলাম পি ভেক্টর। আচ্ছা, আরেকটা ভেক্টর নিচ্ছি, এইটা, এটার নাম দিলাম স্যার কিউ ভেক্টর। আচ্ছা, এখন আমাকে বলো এই দুইটা বিন্দু দুইটা কি পরপর ক্রিয়া করে নাই? করছে। ভিন্ন ভিন্ন বিন্দুতে করছে কিনা? দুইটা ভেক্টর কি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল ছিল কিনা? প্রথমটা ছিল এখানে ক্রিয়া করছে, দ্বিতীয়টা কোথায় ক্রিয়া করছে? এখানে ক্রিয়া করছে। তাহলে ভিন্ন বিন্দুতে ক্রিয়া করছে, একই বিন্দুতে ক্রিয়া করে নাই। বুঝছো কিনা না বুঝো নাই? সবাই বুঝতেছো জিনিসটা? জি স্যার। স্যার। ওকে, তাহলে প্রথমটা ক্রিয়া করছে মনে করো এ তে, দ্বিতীয়টা ক্রিয়া করছে কিসে? বি তে। এ তে ক্রিয়া করার কারণে পি ভেক্টরটা এ তে ক্রিয়া করায় সেটা বস্তুটা চলে আসছে বি তে। বি তে যখন তার উপর আমরা পরপর আরেকটা বল দিলাম তখন সেটা চলে গেল সি তে। এখন আমি যদি তোমাকে বলি লব্ধি বের করো বহুভুজ সূত্রের মাধ্যমে, কেমনে করবা দেখি বলো তো? কাকে কাকে যোগ এ করবো? থেকে সি তে, এ থেকে হ্যাঁ, সিতে যাবে। সিতে যাবে। প্রথমটার আদি বিন্দু হচ্ছে এটা আর শেষটার শেষ বিন্দু হচ্ছে এটা। তাহলে আদি আর শেষ কি করতে হবে স্যার? বলছিলাম যোগ করতে হবে। যোগ করতে হবে। এবং দিক কিভাবে দিতে হবে বলছিলাম? বিপরীত হবে। এরা দিক একই বিপরীত সিরিয়ালে হবে মানে যাচ্ছে, সি দিকে। এটা একই সিরিয়ালে যাচ্ছে কিন্তু এটা থাকবে কি? বিপরীত সিরিয়ালে। তাহলে এটার দিক হবে কোথায়? এই যে এভাবে। এখন যদি তোমাদেরকে আমি বলি লব্ধি বলো তো, এটার নাম দিলাম স্যার আর ভেক্টর। লব্ধি বলো তো বহুভুজ সূত্রের মতো। R is equal to P আ- plus পি ভেক্টর পি by প্লাস R. কিউ ভেক্টর। পি প্লাস কিউ কিউ। ভেক্টর না? তাহলে এটা আসলে কি? জি স্যার। বহুভুজ সূত্রেরই একটা রূপ না? হ্যাঁ যেটা এসএসসি তে জি থাকলে স্যার। আমরা কি বলছিলাম? ত্রিভুজ বিধি। ত্রিভুজ সূত্র। মনে আছে হায়ার ম্যাথসে আমরা ত্রিভুজ এসএসসি বিধি। এটা ত্রিভুজ বিধি জি। বলছিলাম।
সেখানে কি ভেক্টর বলছিলাম, যোগে দুইটা ত্রিভুজ যখন যখন দুইটা ভেক্টর একই দিকে যায়, তখন তৃতীয় ভেক্টরটা তাদের বিপরীত ক্রমে লব্ধি কি করে, প্রকাশ করে। নির্দেশ তো করে। বিপরীত আচ্ছা। ক্রমে অনেক কঠিন ছিল, সেটা আসলে বহুভুজ সূত্রেরই একটা কি ছিল, রূপ ছিল। তার মানে ত্রিভুজ সূত্রটা আসলে বহুভুজ সূত্রের একটা রূপ, লিখে রাখো। ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্রের একটা রূপ, বহুভুজ সূত্রের একটা রূপ। আচ্ছা, এখন যোগটা কিভাবে করব, এখন যোগের বিষয়টা একটু ক্লিয়ার করি। যোগটা কিভাবে করব ভেক্টর গুলা, এখন একটা অঙ্ক দেই, অঙ্কটা করলেই তো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভেক্টর তিনটা লেখো তো, তিনটা ভেক্টর। এ ভেক্টর, এ হচ্ছে গিয়ে লেখো 30i, ভেক্টর তিনটি কেটে গেলে জয়েন করিও, আবার কেটে যেতে পারে। ভেক্টর তিনটি এরূপ, এরূপে কাজ করলে, কাজ করলে এদের লব্ধি নির্ণয় করো। এরূপে কাজ করলে মানে, এরূপে মানে একটা চিত্র আছে এখানে, স্যার দেখাই নেই। হুম, এরূপে কাজ করলে মানে ভেক্টর একটা এরকম, ভেক্টর তিনটি এরূপে কাজ করলে, এরূপে কাজ করলে মানে কিভাবে কাজ করবে আমি সেটা একটু দেখাই দেই। ধরো একটা এদিকে কাজ করতেছে, আরে বাজিরে, আরেকটা আরেকটা মনে করো এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে এদিকে মনে করো, দিক পরে দেখাই দিব স্যারে। আরেকটা মনে করো এদিক থেকে এদিকে, মানে আঁকে দিছি আর কি কোন রকম করে। হুম হুম, এটার দিক এরকম, এটার দিক এরকম, এটার দিক এরকম। তাহলে একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, তারা একই সিরিয়ালে কাজ করতেছে, আর একটা হচ্ছে সি ভেক্টর। এবার আমরা লব্ধি আঁকবো, এভাবে একই রূপে কাজ করতেছে, এভাবে চিত্রের মতো কাজ করতেছে তিনটা ভেক্টর একই রূপে। তাহলে লব্ধি কিভাবে বের করব বলো তো? এই যে আদিটা, এ থেকে সি তে এ আর এ এর আদি মাথা আর সি এর শেষ মাথা কি করতে হবে, যোগ করে যোগ দিতে করতে হবে। হবে। যোগ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? এটা কিন্তু প্রশ্নে দেয়া নাই, এটা স্যার এখন উত্তরে বলতেছি। প্রশ্ন কিন্তু এভাবেই, প্রশ্ন কিন্তু এভাবে, উত্তরে আমরা টেনে দিচ্ছি, তোমরা আবার প্রশ্নে এটা টানে দিও না। হ্যাঁ, তখন সেটার নাম দিলাম স্যার মনে করো আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটাই হবে কি, লব্ধি। আমাদেরকে লব্ধি নির্ণয় করতে বলছে, এ প্লাস বি প্লাস সি, অবশ্যই তাদের মাথার উপরে কি দিতে সি হবে। ভেক্টর সাইন। হুম। যোগটা কিভাবে করব, এই ভেক্টরটা লিখে ফেলি আমরা 3i মাইনাস 100k, বি ভেক্টরটা লিখে ফেলি আমরা 3i 4j 10k, এরপর প্লাস সি ভেক্টরটা লিখে ফেলি 20i 40j 100k। এখন যোগফলটা কিভাবে আসবে, এই আই এর সাথে আই যোগ করতে হবে, মাথায় রাখিও, যোগ কিন্তু এমনি এমনি হয়ে যাবে না, এই আই গুলা যোগ করতে হবে, জে গুলা যোগ করতে হবে, কে গুলা যোগ করতে হবে, ওইটাই হচ্ছে যোগের নিয়মটা এখানে। তাহলে কত পাবো এখানে, 30 হলে 33, আচ্ছা 50 53 পাবো, 53 আই পাবো। তারপর যেগুলা যোগ করো, যেগুলা যেগুলা যোগ করো, 40 40 না 44, 40
44 44 না বাবু? 44 হ্যাঁ 44। হ্যাঁ, তারপরেরটা কত পাবো? তারপরে 4 মাইনাস 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 10 10 মাইনাস তো মাইনাস মাইনাস 10। মাইনাস 10 হ্যাঁ মাইনাস মাইনাস 10 10 ঠিক আছে। হ্যাঁ তোমাকে বলছে মাইনাস 10 কে হ্যাঁ 10 কে ঠিক আছে। এখন তোমাকে লব্ধি নির্ণয় করতে বলছে। বলছে কি লব্ধির মান বের করো। না লব্ধির মান বলে নেই কিন্তু, লব্ধি নির্ণয় করতে বলছে, তাইলে এটাই লব্ধি। মানে লব্ধি ফ্যাক্টর বের হয়ে গেছে। প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। যদি বলতো লব্ধির মান নির্ণয় করো, তাহলে এখন আমরা কি করতাম? আর কে মডুলাস দিয়ে ওই মডুলাস দিয়ে ওগুলা সব এটা হইতো তখন লব্ধির মান। কিন্তু শুধু লব্ধি বললে কিন্তু আমি এভাবেই কিন্তু বের করে দিয়ে আসতে হবে। এর চাইতে বাড়তি কিছু করা যাবে না। অতএব খুব সাবধান, ইন্টারমিডিয়েটে উঠছো, প্রশ্ন বুঝে আনসার করবা, বাড়তি আনসার করতে যাবা না। লব্ধি বলছে এইটুকু আনসার। এখন লব্ধির মান বললে আমরা কি করতাম? মানটা বের করতাম। কারণ ইন্টারে তোমরা জানো, তোমরা এসএসসি লেভেলে শুধু ভেক্টর যেগুলো পড়ছো সেগুলো শুধু স্কেলার, সেগুলোর মান নিয়ে তোমরা এসএসসি তে পড়ছো, সেগুলোর দিক নিয়ে এসএসসি তে পড়ো নাই। অতএব এখানে মান দিক দুটা নিয়ে পড়তেছো, কিন্তু এসএসসি তে থাকতে আমরা দিকগুলাকে অ্যাভয়েড করছি, মানগুলা পড়ছি শুধু। আমাকে কি বলছে জি ভি স্যার বের করো, তখন আমরা ভি বের করে দিছি, ভি সমান ইউ প্লাস এটি, কাম শেষ। উপরে কোনো ভেক্টর সাইন টাইন কিছু ছিল না। কিন্তু এখানে কিন্তু এরকম মুব্বা তোব্বা কাহিনী নাই কিন্তু। হ্যাঁ স্যার জি স্যার স্যার এখানে এখন এখানে মাইনাস থাকবে না হ্যাঁ 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 মাইনাস হ্যাঁ হবে মাইনাস থাকবে, মাইনাস থাকবে। খেয়াল বশত উঠে নেই আর কি, মাইনাস থাকবে। আচ্ছা মাইনাস থাকবে, আর এটা তো মনে করো এমনিতেই প্লাস হয়ে যাবে, স্কয়ার আছে তো। জি। এটা হ্যাঁ -10 হবে, ঠিক আছে। এই আর মান কোনো সময় নেগেটিভ আসবে না। লব্ধির মান মানে ভেক্টর কোনোটার মান কিন্তু নেগেটিভ আসবে না। মান কোনো সময় নেগেটিভ আসবে না। কেন বলো তো? মান বের করতে গেলে তো কি করতে হয়? স্কয়ার করে দিতে হয়। স্কয়ার করতে আর হয় স্কয়ার একটা বর্গ রাশি তো কোনো সময় নেগেটিভ আসবে না। জি স্যার তো ওকে, আজকে এই পর্যন্ত খাও। এই চ্যাপ্টারটা তো অনেক আলোচনা, কি পরিমাণ যে আলোচনা আছে তোমরা চিন্তাও করতে পারবা না। পুরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিজিক্সের সংক্ষিপ্ত ব্যাপার হচ্ছে গিয়ে ভেক্টর। পুরা ফার্স্ট পার্ট স্যার বই পার্টের দেখাচ্ছে এই ভেক্টরটা হচ্ছে বেসিক।